এই যে মিস্টার, আপনার সমস্যাটা কি? মানে? রুমের দরজা বন্ধ করে শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে একদম রেগে গিয়ে জানতে চাইতেই মেয়েটির দিকে অবাক হয়ে জানতে চাইলাম, অবাক হব না কেন? মেয়েটির সাথে আমার বিয়ের কথা চলছে। আজ মেয়েটিকে পরিবারের সাথে দেখতে আসলে অনেকটা জোর করেই পাঠিয়ে দেয় আলাদা কথা বলার জন্যে। অনিচ্ছা সত্ত্বেও যখন মেয়েটির পিছু পিছু আসলাম, কে জানতো এসেই রুমের দরজা বন্ধ করে অগ্নি রূপ ধারণ করবে। বেশ অবাক আর কিছুটা ভয় নিয়ে মেয়েটির দিকে ভয়ে ভয়ে বললাম, বাবা, এত রাগ আর তেজি মেয়ে প্রথমবারই এমন কথা? মানে কি? আপনাকে বোঝাতে হবে? আপনি কি বুঝতে পারছেন না? মানে আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। ন্যাকা, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। মানে এই বিয়ে হবে না। মেয়েটির কথা শুনে চমকে উঠি। বলে কি? কিছুদিন পর বিয়ে, সব ঠিকঠাক, আর এখন বলছে এই বিয়ে হবে না? তাহলে কি মেয়ের কোনো সম্পর্ক আছে কারোর সাথে? শহরের মেয়ে, থাকতেও পারে। তাই থাকতে না পেরে মেয়েটির দিকে তাকিয়ে বলেই ফেললাম, কেন, আপনার কি কোনো প্রেমিক আছে? মেয়েটির কথা শুনে কথাগুলো বলতেই মেয়ে রেগে গিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না, খুন করে ফেলবো। আমার কোনো প্রেমিক টেমিক নেই। আমি এখন বিয়ে করব না, আর গ্রামে তো ভুলেও বিয়ে করব না। তাই এই বিয়ে হবে না। আপনাকে এই বিয়ে ভাঙতে হবে। মেয়ের কথা শুনে কেমন জানি সব গুলিয়ে যেতে থাকলো। এ কেমন মেয়ে বাবা? কাকে বিয়ে করতে এসেছিলাম? বিয়ে না হতেই এত কিছু, আর বিয়ে না হলে জানি কার কপালে কি আছে। মেয়েটি রাগি রাগি মায়াবী চোখের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবছি। তখনই মেয়েটি বলল, এই যে কথা বলছেন না কেন? ভাবছি এখন কি বলবো। কি বলবো মানে? আমার কথা শুনে বেশ অবাক হয়ে জানতে চাইলে বেশ স্বাভাবিকভাবেই বললাম, আঙ্কেলকে গিয়ে বলবো আপনার মেয়ের বিয়েতে ইচ্ছে নেই, তাই এই বিয়ে হবে না। কি পাগল নাকি? এই কথা ভুল করেও বললে একদম খুন করে ফেলবো। তাহলে? মেয়েটির রাগী চোখ দেখে ভয়ে ভয়ে তাকিয়ে জানতে চাইলাম। এমনিতেই এখানে আসার পর থেকে ভয়ে ভয়ে ছিলাম। বন্ধুদের কাছে শুনেছি মেয়ে দেখতে গিয়ে কত রকম অভিজ্ঞতা হয়েছে। তাদের কথা শুনে কিছুটা ভয়ে ছিলাম, আর এখানে এসে তো দেখি আরো ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হলো। কোনো রকম এখান থেকে ফিরে যেতে পারলেই হয় যে মেয়েরে বাবা, আর ভুল করেও শহরে মেয়েকে বউ করার ইচ্ছে নেই। এত শহরের মেয়ে নই, যেন সাক্ষাৎ ডাকাত। আমার দিকে রাগে কটমট করে তাকিয়ে বলল, বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, তাই এই বিয়ে করতে পারবেন না। কিন্তু আমি তো। কিসের কিন্তু? যা বলেছি সেটাই। জি? ভাইয়া হবু ভাবিকে নিয়ে আসতে বলেছে। মেয়েটির রাগী চোখ দেখে মাথা নেড়ে সম্মতি দিতেই বাহিরে ছোট বোনের ডাক শুনতে পেলাম। মেয়েটির দিকে আর এক নজর তাকিয়ে দরজা খুলে দিতেই ছোট দাঁত বের করে হাসতে থাকে। ওকে দেখেই গা জ্বলে যাচ্ছে। যা কিছু হয়েছে তার সব কিছুর জন্য দায়ী হারামিটা। রুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে এসে হাজির হলাম। আমার পিছু পিছু মেয়েটিও বেশ ভদ্রভাবে এসে হাজির, যেন ভাজা মাছ উল্টো খেতে জানে না। এইদিকে আব্বু আম্মু বিয়ান বেয়াই ডাকা শুরু করে দিয়েছেন। আব্বু অনেক আগে থেকে ঈশিতার আব্বুকে চেনেন। শুধু চিনেন বললেও ভুল হবে, দুজন দুজনের ভালো বন্ধুও বটে। ও, ঈশিতা হচ্ছে আমার হবু বউ। তবে এখন সেটা হবু বউ হচ্ছে কিনা বলা যাচ্ছে না, কেননা আব্বু আম্মু অলরেডি বৌমা করে ফেললেও ঈশিতার এই বিয়েতে ইচ্ছে নেই, তাই বিয়েটা হবে না সেটাও বলা যাচ্ছে। ঈশিতা বেশ কয়েকবার রেগে আমার দিকে তাকালেও আব্বুকে কথাটা বলতে গিয়েও বলতে পারেন। বাসায় গিয়ে বলবো মনে মনে ঠিক করে রেখেছি। একসময় বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আম্মু আসার সময় আবার জোর করে ঈশিতার হাতে 1000 টাকার নোট গুঁজে দিল। বেশ কয়েকবার না না করলে আম্মু বলল, রাখো তো, তুমি আমার ছেলের বউ না, শুধু আজ থেকে আমাদের বাড়ির মেয়েও। আম্মুর কথা শুনে ঈশিতা আর চোখে আমার দিকে তাকিয়ে টাকাটা রেখে দিল। আমার 1000 টাকা গঞ্জে গেল। কি দরকার ছিল এত আধিক্যতা দেখানোর জন্য? আম্মু তো জানে না যে তাদের বাড়ির বউ হয়ে এই মেয়ে যাচ্ছে না। জানলে হয়তো টাকা দিত না। বাসা আসার পথে রুবি তার হবু ভাবির গুণ গাইতে গাইতে কান জ্বালা পোড়া করে ফেলল। একদিনেই এত কিছু জেনে ফেললো, অথচ বিয়ে হচ্ছে না সেটা জানতে পারলো না। আব্বু আম্মুর সাথে থাকায় কিছু বলতেও পারিনি, সব কথা শুনে যাচ্ছে। বাসায় পৌঁছে আমার রুমে যাওয়ার আগেই আম্মুকে বললাম, আম্মু আমার রুমে আসো তো।
আম্মুকে বলতেই আম্মু আমার রুমে এসে হাজির। কিভাবে কথাটি ঠিক বলবো ভেবে পাচ্ছিলাম না, তবে বলতে হবে এটাই জানি। এমন মেয়েকে আবার কে বিয়ে করবে? বিয়ের পর তো জীবন তেজপাতা করে ফেলবে। আম্মু তাড়া দিয়ে বলল, বলো কি জন্য ডেকেছিস? আম্মু আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। কি বলছিস তুই এসব? আমার কথা শুনে আম্মু বেশ অবাক হয়ে জানতে চাইলো। অবাক হওয়ার কথাই, কেননা কিছুক্ষণ আগ পর্যন্ত সব ঠিকঠাক চললেও এখন মাঝখানে বেঁকে বসলাম। আম্মুর কথা শুনে বিচলিত না হয়ে বললাম, যা বলছি তাই, এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি এই মেয়েকে বিয়ে করব না, এটাই শেষ কথা। অন্তত শোন। আম্মুকে কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে আসলাম। আম্মু বেশ কয়েকবার ডাক দিলেও না শোনার ভান করে চলে আসি। সোজা চলে যাই মাঠের দিকে। সারাদিন বাসায় না ফিরলেও রাতের দিকে বাসায় ফিরে আসি। বাসায় এসেই বুঝতে পারি আব্বু রেগে আছেন। কারো মুখে কোনো কথা নেই, সবকিছুই কেমন নীরব হয়ে আছে। আব্বুকে বেশ ভয় পাই, তাই চুপি চুপি রুমে চলে আসলেও আব্বুর কথাগুলো শোনা যাচ্ছে। তোমার ছেলে মেয়ে পছন্দ হয়নি আগে বললো না কেন? এখন আমি কিভাবে মুখ দেখাবো? আমার মান সম্মানের কথা একটু চিন্তা করলো না? সেদিন রাতে আর কারোর সাথে দেখা করেনি। আম্মু না আসলেও ছোট বোন মুখ কালো করে বেশ কয়েকবার ডাক দিল। বিয়ে করবো না সেটা শুনেই বেচারা মন খারাপ করে ফেলেছে। কত আশা ছিল বিয়েতে। থাক, যখন বিয়ে করব তখন না হয় পূরণ করবে ইচ্ছেগুলো। দুদিন চলে গেলেও আব্বুর সামনে একবারও পড়েনি। আম্মু অনেকবার বোঝাতে চেষ্টা করলো, অনেকবার জানতে চেষ্টা করলো কেন বিয়ে করব না। তবে প্রতিবারই বলতে গিয়ে চুপ হয়ে গেছি। বাবারে বাবা, যে মেয়ে, যদি ভুল করে বিয়ে করে ফেলি না হয় কি করে বসে। খুব সকালবেলায় ঘুম ভেঙে যায় ফোনের শব্দ শুনে। আধো ঘুমে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, এই যে এত বেলা অবধি কিসের ঘুম? মেলি কণ্ঠ শুনে কিছুটা চমকে উঠি। এমনভাবে তো ডাকার কেউ নেই, আর এত সুন্দর করে তাও আমাকে। বেশ কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। আবার স্বপ্ন দেখছি না তো? না, আমি তো সজাগই আছি। আমার তন্দ্রা কাটে ওপাশ থেকে ফের কণ্ঠ সুর শুনে। ওপাশ থেকে বেশ ঝাঁঝালো কণ্ঠে যেন বলে উঠল, আপনার সাথে কিছু কথা আছে। কে আপনি? আর আমার সাথে আপনার কিসের কথা? একসাথে এত প্রশ্ন? আমি আপনার ছোট বোনের হবু ভাবি বলছি। কি? মেয়েটির কথা শুনেই এক ঝটকায় শোয়া থেকে উঠে বসে পড়লাম। চোখের ঘুম যেন মুহূর্তের মাঝেই হারিয়ে গেল। বলে কি এই মেয়ে? আমার নাম্বার কোথায় পেল? আর হঠাৎ করে কেন ফোন করে দেখা করতে বলল? মনের মাঝে তখনও হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঈশিতা তখন মিষ্টি হাসি দিয়ে বলল, জি হ্যাঁ। আমার সাথে কেন দেখা করতে যাচ্ছেন? সেটা সময় হলেই জানতে পারবেন। আজ বিকাল 4টায় দেখা হচ্ছে, মনে থাকে জানো? এই যে এসব কিছু বলার আগেই ফোন কেটে দিল। ধুর, কি হচ্ছে সকাল সকাল? কিছুই বুঝতে পারছি না। আবার নাম্বারটাই ডায়াল করতে ফোনের সুইচ অফ দেখাচ্ছে। মাথায় তখন যেন দুশ্চিন্তা ভর করেছে। কিছুই বুঝতে পারছি না। শুয়ে শুয়ে ভাবছি কে হতে পারে। তখনই আব্বুর ডাক শুনতে পেলাম। অনিচ্ছা সত্ত্বেও উঠে গেলাম, নয়তো সকাল সকাল বকা শুনতে হবে। এত বেলা অবধি ঘুমিয়ে থাকিস? ও, আমি অনন্ত। পড়াশোনা শেষ করেই চাকরির জন্য ছুটব, তখনই বাসায় বিয়ের জন্য উঠে পড়ে লাগে। যখন অনেক কষ্ট করেও বোঝাতে পারছি না, তখন বাধ্য হয়ে রাজি হতে হলো। আব্বুর একটাই কথা, পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে। এমন কোনো কথা? আমার ব্যবসার দেখাশোনা করলেও হবে। আর ঈশিতা হচ্ছে আব্বু বন্ধুর মেয়ে, সবেমাত্র অনার্স 2য় বর্ষ শেষ করেছে। মেয়েটি দেখতে খারাপ না, শ্যামলা গড়ন, মায়াবী চেহারা, যেন প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। যখন রুবির কাছ থেকে ছবি নিয়ে দেখি, তখন দেখেই স্বপ্ন বুনতে শুরু করি। কে জানতো স্বপ্ন দেখার আগেই ভেঙে যাবে। মায়াবী চেহারার আড়ালে একটা ডাইনি বসবাস করে। স্যার, কিছু লাগবে? হঠাৎ করে ওয়েটার এসে বলল, সে কখন থেকে অপেক্ষায়। কারো জন্য অপেক্ষা যেন পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আর এখন আমি সেই প্রতীক্ষায় প্রতীক্ষণমান। কিছু না বলে ফিরিয়ে দিলাম। সে কখন থেকে অপেক্ষায় আছি। 4:15 এখনো আসার খবর নেই কারো। শুধুমাত্র ফোন পেয়ে দেখা করতে চলে এসেছি। এটা যে নেহাত বোকা আমি করে ফেলেছি বুঝতে পারছি। বিরক্ত হয়ে যাচ্ছি। সে কখন থেকে বসা। চলে যাব তখনই এক সুন্দরী রমণী এসে বলল, আপনি কি মিস্টার অনন্ত? জি, তবে আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমার কথা শুনে মেয়েটি হাসি মুখে হাত বাড়িয়ে বলল,
আমি নীলিমা, ঈশিতার বান্ধবী। আমি অনন্ত। মেয়েটির কথা শুনে হাসি মুখে হাত বাড়িয়ে দিলাম। তবে কিছুটা খটকা লাগছে। হঠাৎ করে ঈশিতা না এসে বান্ধবী কেন আসলো? ঈশিতার বান্ধবী আমার দিকে তাকিয়ে বলল, ঈশিতার মুখে আপনার সম্পর্কে সব জেনেছি। তবে কি? আর ঈশিতা কোথায়? আমার কথা শুনে মুচকি হেসে বলল, ওই যে আপনার ঈশিতা আসছে। নীলিমার কথা শুনে তাকাতেই দেখি বেশ হাসি খুশি মনে হেসে হেসে কথা বলে এগিয়ে আসছে ঈশিতা। তবে ঈশিতা একা নয়, সাথে একজন ছেলে। খুব সম্ভবত একই বয়স হবে কিংবা একই সাথে পড়াশোনা করে। তাহলে কি ঈশিতার? না না না, কি ভাবছি সেটা কি করে সম্ভব? ঈশিতা তো বলেছে কারোর সাথে সম্পর্ক নেই। তাহলে কি মিথ্যে বলেছিল? ঈশিতাকে দেখে ভাবছি, তখনই নীলিমা বলে উঠল, কি এত মনোযোগ দিয়ে দেখছেন? কিছু না। ঈশিতার ছেলেটিকে পাশাপাশি বেশ মানিয়েছে, তাই না? নীলিমার কথা শুনে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম, যেন বুকের মাঝে কেউ আঘাত করছে। যাকে নিয়ে রোজ স্বপ্ন দেখা সেই মানুষটিকে অন্য কারো পাশে দেখব, সেটা তো ভাবতেই পারিনি। গলায় কেউ যেন ধরে রেখেছে। কথা বলতে গিয়েও কথা বলতে পারছি না। নীলিমার দিকে তাকিয়ে ধরু ধরু কণ্ঠে মাথা নাড়িয়ে বললাম, হে, অনেক সুন্দর মানিয়েছে। জানেন, আমি অনেকবার বলেছি, তবে আমার কথা বিশ্বাস করতে চায় না। সেই কবে থেকেই বলছি, তোরা দুজনে অনেক তো প্রেম করলি লুকিয়ে লুকিয়ে, এখন বিয়েটা করে ফেল। নীলিমা আমার দিকে তাকিয়ে কথাগুলো বলতে থাকে, যেন কাঁটা গায়ে নুনের ছিটা। নীলিমার কথাগুলো ঠিক এই মুহূর্তে মন যেন কাঁটার মতো বিঁধ করছে। কিছু বলতেও পারছি না, আবার চুপ করেও থাকতে পারছি না। নীলিমা কথাগুলো বলছে আর মুচকি মুচকি হাসছে, যা আমার কাছে অসহ্য লাগছে। ঈশিতা ছেলেটির হাত ধরে ধরে হাসি মুখে সামনে এসে দাঁড়ালো, যা দেখে শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে কান বরাবর একটা চড় দিয়ে জিজ্ঞেস করি, সেদিন তো বড় গলায় বলেছিল লাইফে কেউ নেই, তাহলে এই ছেলেকে? আর এত হাত ধরে হাঁটার ইচ্ছে কেন? নাকি আমাকে দেখানোর জন্য? ঈশিতার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখে, অন্যদিকে তাকাতে ঈশিতা বলে উঠল, সরি, আসতে একটু দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। কোথায় দেরি হলো? আচ্ছা, পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে। থাক ঈশিতা, আমি বলছি। ঈশিতা বলতে চাইলে নীলিমা বাধা দিয়ে বলল। নীলিমার কথা শুনে হাসি মুখে ঈশিতা ছেলেটির দিকে তাকিয়ে বলল, রাসেল, ও হচ্ছে অনন্ত, যাকে তোমার কথা বলেছিলাম। ও, তার মানে ছেলেটির নাম রাসেল। আমার কথা আগেই বলে রেখেছে। বাহ, ভাবা যায়। আর এটা বলল না তাদের মাঝে এত সুন্দর সম্পর্ক আছে। মনে মনে কথাগুলো বলে যাচ্ছি, তখনই ছেলেটি হাত বাড়িয়ে দিল। ভদ্রতার জন্য আমিও হাত বাড়ালাম। ওয়েটারকে বলে খাবার দিতে বললাম। ঈশিতা ছেলেটিকে কত নামে ডেকে যাচ্ছে সেটা দেখে গা জ্বলে যাচ্ছে, আর নীলিমা শুধু মুচকি মুচকি হাসছে। ভদ্রতার জন্য আমিও মাথা নেড়ে সম্মতি দিয়ে যাচ্ছি। বাবু, এটা খাও, ওইটা খাও। ঈশিতার 32 দাঁতের বাবুকে দেখে গা জ্বলে যাচ্ছে। ভাবছি কখন এখানে থেকে যেতে পারবো। আমাকে দেখিয়ে যেন আর একটু আদর ঢেলে দিচ্ছে, মাঝে মাঝে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। শুধু 32 দাঁতের বাবুটাকে নিজের মুখে চিবিয়ে খাইয়ে দিতে পারছে না। ঈশিতার কাণ্ডগুলো দেখে হাতগুলো নিষ্পিস করছে। যদি পারতাম চর দিয়ে 32 দাঁতের বাবুর দাঁতগুলো ফেলে দিতাম, যেন চিরতরের জন্য বাবু হয়ে যায়। যা, তুমি এখানে বসে আড্ডা দিচ্ছ, আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। হঠাৎ করেই কে যেন পিছনে এসে কথাগুলো বলে জড়িয়ে কাঁধের উপর হাত রাখলো। মেয়ের কণ্ঠে কথা শুনে পিছনে ফিরে ভূত দেখার মতো চমকে উঠলাম। এই কি, এনি আবার এখানে কোথা থেকে এলো? রীতাকে দেখে মনে মনে কথাগুলো বলতেই সবাই ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এমনভাবে কেউ এসে আমাকে বলবে, কে ভাবতে পারলো? রীতাকে দেখে নিজেকে সামলে নিয়ে বললাম, না গো, তোমার জন্য অপেক্ষায় ছিলাম। হঠাৎ করে এদের সাথে দেখা হয়ে গেল। দেখো, মিথ্যা বলবে না, আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। রীতার অভিমানী রগ দেখে উঠে রীতার কাছে গিয়ে বললাম, লক্ষ্মীটাই রাগ করে না, এই শেষবার আর ভুল হবে না। ওয়েট, কে এই মেয়ে? রীতা কিছু বলতে যাবে তার আগেই ঈশিতা নিজের চেয়ার ছেড়ে দিয়ে কিছুটা রেগে গিয়ে জানতে চাইল। ঈশিতা তো ভাবতেই পারছে না, আর ঈশিতা কি করে ভাববে আমি নিজেও ভাবতে পারছি না যে রীতার সাথে এমন ভাবে দেখা হয়ে যাবে। ঈশিতার কথা শুনে রীতা বলল, জান, কে এই মেয়ে যে আমার সম্পর্কে এমন ভাবে জানতে চাইছে? তোমাকে বলেছিলাম না যে বাসা থেকে একটা ডাইনি আর পেতনির সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এই সেই মেয়ে।
ভাগ্যিস তোমার মতো লক্ষ্মী বউ আছে আমার, নয়তো। কি? আমি ডাইনি, পেতনি? আমার কথা শুনে ঈশিতা রেগে গিয়ে তেড়ে আসলো, যেন পারলে আমাকে এক্ষুনি গিলে খাবে। তবে এই মুহূর্তে ঈশিতাকে রাগাতে পেরে বেশ ভালোই লাগছে। কিছুক্ষণ আগের কাঁটা ঘায়ে নুনের ছিটিয়ে দেওয়ার প্রতিশোধটা নেওয়া হয়ে গেল। ঈশিতা দেখতে যথেষ্ট সুন্দর, আর রেগে যেন লাল টকটকে বর্ণ ধারণ করেছে। ঈশিতার হাত থেকে রক্ষার জন্য রিতা ঢাল হয়ে সামনে এসে বাধা দিয়ে বলল, খবরদার আমার বরের গায়ে হাত তুলবেন না, খুব খারাপ হয়ে যাবে। ঈশিতা থাম, কি করছিস? সবাই তাকিয়ে আছে। নীলিমা পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি ঈশিতাকে গিয়ে বাধা দিল। ঈশিতা চেষ্টা করলেও ছুটে আসতে পারেনি। একসময় ঈশিতার সাথে হাত ধরে আসা সেই ছেলেটি গিয়ে শান্ত হতে বলল। রেস্টুরেন্টের অনেকেই তাকিয়েছিল আমাদের দিকে। ঈশিতা রেগে গিয়ে জানতে চাইল, এই মেয়ে বউ হয় কি করে? বাবু, তুমি বলনি যে আমাদের 6 বছরের সম্পর্কর পর 6 মাস হয়েছে বিয়ে করেছি? তোমার জন্যই তো এত এই কথা লুকিয়ে রেখেছি। ঈশিতার কথা শুনে রিতা কথাগুলো বলতে রিতার কাছে আবার ফিরে আসলাম। ঈশিতা যখন তেড়ে আসছিল তখন অবস্থার সুবিধার নয় দেখে দূরে সরে গিয়েছিলাম। বলা তো যায় না, আবার রাগের মাথায় কি করে বসে। রিতাকে বললাম, জানো তোমার কাছে তো সবই বলেছি, বলার সময় পেলাম কই। তবে এইবার আমাদের কথা বাসায় বলে দেব। আমার কথা শুনে ঈশিতার রেগে ফুসফুস করে বলতে শুরু করলো, কি চিট বাটপার বিয়ে করেছিস, অথচ আবার আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস? একবারও বললি না বিয়ে করেছিস, আবার আমার জীবন নিয়ে খেলা করতে লেগে পড়েছিস। ঈশিতার রাগ মুখ দেখেও এইবার ভয় পেলাম না। কেন ভয় পাবো? এখন তো রিতা আছে পাশে, কাজেই ভয় পাবার প্রশ্নই আসে না। ঈশিতার চোখে চোখ রেখে বললাম, এই যে একদম বাজে কথা বলবেন না। আমি আপনাকে নিয়ে কি খেলা করলাম? আপনি তো সব শুরু করেছেন। আমি কি শুরু করেছি? তুই বললি না কেন বিবাহিত? আমাকে বলার কই সুযোগটা দিলেন? তার আগেই তো কথা বলে দিলেন বিয়ে ভেঙে দিতে হবে। আর আপনার যে এমন 32 দাঁতের বাবু আছে সেটাই তো বললেন না। আবার বলে কি না কোনো প্রেম টেম করে না। জীবনে প্রথম দেখলাম 32 দাঁতের বাবু, তা ভালোবাসার মানুষ। আপনি চিট করেছেন। ঈশিতার কথা শুনে রিতা আমার দিকে রেগে তাকিয়ে বলল, কিসের চিটের কথা বলে? তোমাকে বলেছিলাম না যে পেতনিটাকে দেখতে গিয়েছিলাম, তখন বিয়ে ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আমাকে বলেছিল তার কোনো প্রেমিকা নেই, অথচ দেখো এই 32 দাঁতের বাবু, আর আমাদের বিয়ে হয়েছে সেই কথা তো বলার সময়টাই দেয়নি। খবরদার, তুই আমাকে পেতনি বলবি না। তুই মিথ্যা বলেছিস। আমাকে কেন বলিস নাই তুই বিয়ে করেছিস? আমার কথা শুনে ঈশিতা রেগে কথাগুলো বলে তেড়ে আসতেই, ঈশিতা তুই এমন করিস না, একটু রাগ তো ঋষিতা। তুই তোর প্রেমিকার হাত ধর, আমার হাত ছাড়। তোদের কথা শুনেই এত কিছু হয়ে গেল। ঈশিতা ছেলেটির হাত এক ঝটকায় সরিয়ে দিল। ঈশিতার কথা শুনে থ হয়ে গেলাম। বলে কি? কার প্রেমিকা কার হাত ধরতে বলে? ঈশিতার কথা শুনে ওর দিকে তাকিয়ে আছি, তখনই নীলিমা বলল, আমি বলছি রাসেল আমার বর, ঈশিতার জিজু, আর আমাদের বুদ্ধিতেই এত কিছু হয়েছে। আসলে আপনাকে একটু বাজিয়ে দেখার জন্যই এত কিছু। এখন দেখেছিস তুই কেন মিথ্যা বলেছিস? নীলিমার কথা শেষ না হতে ঈশিতা বেশ রেগে গিয়ে জানতে চাইল। ঈশিতার চোখের কোণায় পানি ঝলমল করছে। ঈশিতার কথা শুনেই বললাম, এই মেয়েকে বিশ্বাস করা যাবে না, কথায় কথায় পাল্টি মারে, আবার কবে না জানি বলে বসে আমি বিয়ে করে ফেলেছি। আমার কথা শেষ না হতেই রিতা হাত ধরে বলল, চলো গো, এইসব ঝামেলায় আমাদের থাকা দরকার নেই। যাদের ঝামেলা তারাই বুঝবে। তুমি আজই বাসা আমাদের বিয়ের কথা বলে দিবে। চল, এখানে থাকার কোনো মানে হয় না। রিতার কথা শুনে হাত ধরে চলে আসার পথেই ওয়েটার বিল নিয়ে এসে বলল, স্যার আপনাদের বিলটা। ওয়েটারের হাতে বিলের কাগজটা দিয়ে বললাম, ওই যে দেখছেন রেগে আছে মেয়েটা, উনি বিল দিবেন। ওয়েটারকে কথাগুলো বলে রিতার হাত ধরে বেরিয়ে আসার জন্য পা বাড়াতেই বিলের জন্য গেল ঈশিতার কাছে। আর চোখে তাকিয়ে দেখি ঈশিতা বিলের কাগজটা নীলিমার দিকে ছুঁড়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল। তাতে আমার কি? আমার তো বউ আছে। মামা, আজ তুই যা অভিনয়টা করলি, সাক্ষাৎ সিনেমার টপ নায়িকা হতে পারতি। রিতার সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রিকশায় বসে হাসতে হাসতে কথাগুলো বললাম। রিতাও হাসতে হাসতে শেষ। আমাদের দুজনের হাসি দেখে রিকশাওয়ালা বেকুব সেজে রিকশা দাঁড় করিয়ে তাকিয়ে রইল। রিতা অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, সালা, তুই তো কম অভিনয় করতে জানিস না।
ঈশিতাকে কেমন জব্দ করে ফেললাম। আজকে সেই হয়েছে, এসেছিল আমাকে জব্দ করতে, ভাগ্যিস তুই সময় মতো এসে হাজির। আর তুই যদি চোখ টিপ না দিতি তাহলে কিছুই বুঝতাম না। মেয়েটা চেয়েছে কি বারবার আমার কাজিনকে বোকা বানাবে? দেখ আজকে কেমন কান্না করতে করতে গেল। আমার কথা শেষ না হতেই রিতা হাসি থামিয়ে বলল, দে 1000 টাকা দে। কি টাকা? কেন? বাহারে, তোর জন্য এত সুন্দর অভিনয় করলাম আর ট্রিট দিবি না? তাই বলে 1000? রিতার কথা শুনে চমকে উঠলাম। বলে কি? আমাকে চমকে দিয়ে বলল, জি, বন্ধুদের সাথে ঘুরতে যাব তাই তোর রেস্টুরেন্ট বিল বাঁচিয়ে দিলাম আর 1000 টাকা দিতে পারবি না? আবার হবু বউয়ের সাথে দেখা করতে চলে যাও। যা, এত টাকা নেই, দিতে পারবো না। আমার কথা শুনে রিতা হাসি মুখে বলল, টাকা দে। টাকাটা দিবি নাকি আবার অভিনয় করতে হবে? না, এই নে টাকা। রিতার কথা শুনে ভয়ে টাকাটা দিয়ে দিলাম, নয়তো যে মেয়ে আবার এখানে কি করে বসে কি জানে। টাকাটা নিয়ে হাসি মুখে নেমে যেতে যেতে বলল, বাই, রিস্কার ভাড়াটা দিয়ে দিস। পরের বার কিন্তু ট্রিট চাই। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, এমন মেয়ে জীবনেও দেখিনি। তবে আমাকে মাঝে মাঝে বিপদ থেকে উদ্ধার করে। ও, রিতাকে সেটাই বলা হয়নি। রিতা আমার কাজিন প্লাস ক্লাস ফ্রেন্ড, যদিও হঠাৎ করে অসুস্থতায় পিছিয়ে পড়ে, তবে অনেক ভালো বন্ধু। ঈশিতা যখন এমন করলো তখন সবকিছু খুলে বলেছিলাম, আজ এমন হবে কেউ জানতাম না। হুট করে রিতা যখন এসে চোখ টিপ দিয়ে বলল তখন বুঝতে অসুবিধা হয়নি। এর আগেও দুজনে বেশ ভালো অভিনয় করেছি, কেউ বুঝতে পারেনি। একদিন ট্রাফিক পুলিশ ধরলে রিতা বেশ অভিনয় করে ছুটিয়ে নিয়ে আসে। রিতা আমার বউ আর তার আইসক্রিম খাওয়ার ইচ্ছে। অবশ্য সেদিন ট্রাফিক পুলিশ ছেড়ে দিলেও পরের বার যেন ভুল না হয় সেটা বলে দিয়েছিল। আজও তার ব্যতিক্রম হয়নি, যথাসময়ে সে হাজির। দূর থেকে দেখেই বুঝতে পারে, যদিও ঈশিতার ছবি দেখিয়েছিলাম কিছুটা অনুমান করে নিয়েছিল। ঈশিতা চলে যেতেই 1000 টাকার আফসোস নিয়ে বাসার পথে রওনা হলাম। যদিও 1000 টাকার থেকে বেশি আফসোস হচ্ছে বেচারি ঈশিতার জন্য, যা ভেবেছিল তা হয়নি, উল্টো জব্দ হয়ে গেল। বাসায় আসতে পারেনি। বন্ধুদের সাথে দেখা হয়ে যাওয়াতে তাদের সাথে আড্ডায় চলে গেলাম। সন্ধ্যায় বাসায় ফিরতেই আম্মু ডাক দিল। আম্মুর ডাক শুনে কাছে যেতে জিজ্ঞেস করলো, তুই নাকি বিয়ে করেছিস? তোমাকে এই কথা কে বলল? যা জানতে চেয়েছিস সেটার উত্তর দে। আম্মুর রাগী কণ্ঠ শুনে একটু রাগানোর জন্য বললাম, ভেবেছিলাম আজ বলবো। ভালোই হলো তুমি জেনে গেছো। কি? রুবি ঝাড়ুটা নিয়ে আয়, আজ হাড্ডিগুলো এক করে ফেলবো। আম্মুর কথা শুনে রুবি আসছি বলে উঠল। এই সেরেছে। ফাজলামো করতে গিয়ে দেখি নিজের বিপদ ডেকে আনলাম। নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে রুমের দরজা লাগিয়ে দিতেই কেউ বলে উঠল, হাসুন মহারাজ, আপনার অপেক্ষায় ছিলাম। কথা শুনে পেছনে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠে চিৎকার করে উঠলাম, এ কাকে দেখছি খাটের উপর পা তুলে বসে আছে? ভূত! দ্বিতীয়বার চিৎকার করার আগেই দৌড়ে এসে মুখ ঝাপটে ধরে বলল, একদম চিৎকার করবি না, আমি ভীতু না তর্জম। মুখ থেকে হাত সরাতেই তুতলিয়ে জানতে চাইলাম, হ্যাঁ আমি না তোকে কে থাকবে? বউ তো রুমে থাকে, তাই না? আমি বিয়ে কখন করলাম? আমার কথা শুনে হাসি মুখে বলে উঠল, কেন আজ না তুমি বললা আমাকে বিয়ে করেছো? কি? আমি তোরে বিয়ে করেছি মানে? তুই এখানে আসলি কি করে? আমার রুমে কি করে আসলি? রিতাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। সেই সাথে রিতার কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। বলে কি এই মেয়ে? রিতা তখন বলল, আমার ঘরে আমি না তো কে থাকবে? দেখ, সবসময় ইয়ার্কি ভালো লাগে না। আমি কি ইয়ার্কি করছে নাকি? মানে? আমার কথা শুনে রিতা পায়ে যায়। রিতাকে সরাতে চেষ্টা করলেও সরাতে পারছি না। রিতা পা জড়িয়ে ধরে অশ্রু চোখে বলল, ভাই তোর পায়ে পড়ি, তুই আমাদের সম্পর্কটা বাঁচা। মানে কি? ভাই তুই আমাকে বউ হিসেবে সবার সামনে মেনে নে, তাহলেই হবে। কি? রিতার কথা শুনে চমকে উঠি। বলে কি এই মেয়ে? মাথা ঠিক আছে নাকি আবার বন্ধুদের সাথে ঘুরতে যাবে সেই জন্য টাকা চাওয়ার নতুন আইডি? রিতার কথা শুনে কিছুই মাথায় যাচ্ছে না, সব কিছুই যেন কেমন হয়ে যাচ্ছে। শালার যখনই বন্ধুদের সাথে ঘুরতে যাবে তখনই এসে বান্দা হাজির। বেশ কয়েকবার বলেছি আমি কেন টাকা দিব। আমার কথা শুনে প্রতি উত্তরে ঋতুর একটাই কথা,
বারে, তুই হলি আমার বন্ধু, সেই সাথে আমার ভাই, যদিও চাচাতো ভাই, তাতে কি একই রক্তরছে। রিতার কথা শুনেই মাঝে মাঝেই বলি, তোর ভাই দেখে কি টাকা দিতে হবে? আর আমার চাচার টাকা নিতে পারিস না? তোর বয়ফ্রেন্ডের কাছে টাকা চাইতে পারিস না? আমার কথা শুনে দাঁত বের করে হাসি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, বাবার টাকা যে কতবার নিব, প্রতি মাসেই তো নিচ্ছি। শুনতে পারলে হাম্মু ঝাড়ু পিটা করবে। আবার বিয়ের পর ভালোবাসার মানুষের টাকা তো আমারই টাকা, তখন তোর সব টাকা শোধ করে দিব। এখন ওর কাছে টাকা চাইবো কেন? এখন কথা কম বলে টাকা দে। রিতার সাথে কথায় না পেরে টাকা দিতেই হয়। শালা এমন হারামি বোন জীবনেও দেখিনি। রিতার সাথে থেকে রুবিটাও আজকাল কেমন হারামি হয়ে যাচ্ছে। বিয়ের পর না জানি বরের জীবন টানা টানা করে ফেলে। এই তো একদিন হুট করে দোকানে এসে হাজির। আব্বু বাসায় গেছে, তখনই এসে রিতা হাজির। রিতা এসেই বলা শুরু, এই অন্তত 500 টাকা দে তো। রিতার কথা শুনে চমকে উঠি, কি এত বড় স্পর্ধা আমার নাম ধরে রাখে? রিতার ভাবসাব দেখে মনে হচ্ছে কোনো লাট সাহেব আর আমি কর্মচারী। রিতার কথা শুনে রেগে গিয়ে বললাম, তোর সাহস কি করে হলো আমার নাম ধরে রাখার? আর কিসের টাকা দিব? সরি, ভুল হয়ে গেছে ভাই, 5 টাকা দে তো। এই তো লাইনে আসছিস, যা ভাগ, টাকা নেই। টাকা কি গাছে ধরে যে চাইলেই দিয়ে দিব? আমার কথা শুনেই রিতা বেশ রেগে গেল। রেগে গিয়ে বলল, কি টাকা দিবি না? না দিব না, যা ভাগ। দেখ ভালো হচ্ছে না কিন্তু। তুই যা পারিস কর। আমার কথা শুনে রিতা রেগে জোরে জোরে কথা বলতে শুরু করলো। কে জানতো তার মাথায় যে এমন বুদ্ধি খেলা করছে। বেশ কিছুক্ষণের মাঝেই আশপাশের মানুষ এসে হাজির। অবাক হয়ে রিতার কাণ্ড কারখানা দেখছি। তখন রিতা সবার কাছে বলল আমি নাকি 1000 টাকার নোট ভাঙানোর জন্য দিলেও তার টাকা ফেরত দিচ্ছি না। রিতার কথা শুনে বনে গেলাম। কি বলে এই মেয়ে? আমার কথা কেউ তখন বিশ্বাস করছে না। প্রমাণস্বরূপ 1000 টাকার নোট যে ড্রয়ারে রেখেছি সেটাও বলল। আমার মাথায় কিছুই কাজ করছে না। তখন বুঝতে পারলাম যখন 1000 টাকার নোট রেখেছি তখন সেটা খেয়াল করেছে। কিছুক্ষণ পরেই আব্বু এসে হাজির। শেষমেশ যখন আব্বু শুনলো তখন হেসেই শেষ। অবশ্য আব্বু বুঝতে পেরেছিল সেই থেকে রিতার অনেক কাণ্ডর সাক্ষী। এই মেয়েকে বিশ্বাস করা যায় না। কি জানি আবার কোন মতলব নিয়ে এসেছে। কোনো কিছু না ভেবেই মানি ব্যাগ রিতার হাতে দিয়ে বললাম, ভাই তোর হাতে ধরি, যা টাকা লাগে এখান থেকে নিয়ে যা, লাগলে আরো দিব, যেখানে ইচ্ছে বন্ধুদের সাথে ঘুরে আয়, বাসায় যা বলার আমি বলবো। তো এমন ইয়ার্কি করিস না, দেখ এমনি ভয় আর টেনশনে আছি। আমার মানি ব্যাগ আমার হাতে ফিরিয়ে দিয়ে বলল, রাখ তোর টাকা, আগে আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর, তা না হলে আমি সবাইকে বলে দিব তুই বিয়ে করেছিস আমাকে। তুই এমন করছিস কেন? কি হয়েছে? আমার কথা শুনে রিতা বলতে শুরু করলো, তোর কাছ থেকে টাকা নিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিতে আইসক্রিম দোকানে চলে যাই, সেইখানে গিয়ে তো যত ঝামেলা হয়েছে। কি? রিতার কথা শুনে চোখ বড় বড় করে জানতে চাইলাম। রিতা তখন কান্না কান্না কণ্ঠে বলতে শুরু করলো, কে জানতো তোর হবু বউ হেমন ডাইনি হঠাৎ করে ইতি রাতুলকে দেখিয়ে দিল। রাতুলকে দেখে চমকে উঠে, সাথে তোর হবু বউ, কি যেন না? ও হ্যাঁ, ঈশিতা। রাতুলের সাথেই বসা দেখি রাগ উঠে গেল। কি আমার সাথে ফ্ল্যাট করছে, আবার আড়ালে অন্য মেয়ের সাথে, তাও আবার তোর হবু বউ। কোনোভাবে মেনে নিতে পারিনি। বেশ রেগে গিয়ে রাতুলকে বললাম, আমার আড়ালে অন্য মেয়ের সাথে? ছি, তোর লজ্জা করে না? আমার কথা শুনেই ঈশিতা চমকে উঠে। ঈশিতার মামাতো ভাই রাতুল, কে জানতো? রাতুল যখন সব খুলে বলল তখন কি বলবো ভেবে পাচ্ছি না। ঈশিতা আমার সম্পর্কে সব জেনে রেগে বসলো। কোনোভাবে সে বেঁচে থাকতে এই বিয়ে হতে দিবে না। রাতুলের আব্বু ঈশিতাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। শেষে উপায় না পেয়ে সব কথা খুলে বললাম আর হাত ধরে ক্ষমা চাইলাম। এমন ভুল হবে না, এমন মেয়ে যে আমাকেও হার মানাতে হলো। বছর কপালে শনি আছে, এই মেয়ে তোর পিছু লেগেছে। রিতার সব কথা চুপ হয়ে গেলাম। হাত থেকে মানিব্যাগটাও পড়ে গেল। এই কোন মেয়ের পাল্লায় পড়লাম? রিতার দিকে বেশ ভয়ে ভয়ে তাকিয়ে জানতে চাইলাম, কিন্তু তুই এখানে কেন? আর ঈশিতা কি চাই? ঈশিতা নিয়ে এসেছে
আর হ্যাঁ, আজকে সবার সামনে সত্যিটা বলে দিবি, ঈশিতাকে বিয়ের জন্য রাজি করাবি, নয়তো আমার রাতুলকে হারাতে হবে। আমি পারবো না। রিতার কথা শুনে সাথে সাথে না করে ফেললাম। যে মেয়ে বিয়ের আগে এত পাল্টি খেতে পারে, বিয়ের পর কি জানি কি করে বসে। আর প্রথমবারই তো বলে দিয়েছে গ্রামে বিয়ে বসবে না। আমার কথা শুনে রিতা পায়ে পড়ে গেল। পায়ে পড়ে বলতে লাগলো, ভাই তোর পায়ে পড়ি, প্লিজ না করিস না, তুই ঈশিতাকে বউ করে মেনে নে। রিতার কথা শুনে ভাবছে কোন বিপদে পড়লাম, কোন মেয়ের পাল্লায় পড়লাম। হঠাৎ করে বাহির থেকে আম্মুর ডাক শুনতে পেলাম। দরজা খুলতে বারবার চিৎকার করে যাচ্ছে। কিছু বলার আগেই রিতা গিয়ে দরজা খুলে দিল। একে একে আম্মু, আব্বু, চাচ্চু, রুবিয়ার সর্বশেষ সেই পেতনি মানে ঈশিতা এসে হাজির। সবাই চুপ করে চিড়িয়াখানার বাদর দেখার মতো আমার দিকে তাকিয়ে রইল। আম্মু সেই হুঙ্কার দিয়ে জানতে চাইল, কি শুনছি এসব? ছি, তুই এমন করবি ভাবতেও পারিনি। আম্মুর কথা শুনে একবার রিতার দিকে আবার ঈশিতার দিকে তাকালাম। তারপর আম্মুকে বললাম, আম্মু তুমি কি ওদের কথা বিশ্বাস করে ফেলেছো? ওরা কি মিথ্যা কথা বলেছে? আর সবকিছুই তো আমার নিজের চোখেই দেখা। আমাদের ছেলে হয়ে এমন কাজ করলি, একবারও মান সম্মানের কথা ভাবলি না? আম্মু কথাগুলো বলেই কান্না শুরু করে দিল। আম্মুর কান্না দেখে চুপ হয়ে গেলাম। কোনোভাবেই বোঝাতে পারছি না আমার কথাই শুনতে চাচ্ছে না। এই হচ্ছে মেয়েদের নিয়ে এক সমস্যা, একবার কান্না শুরু করলে থামার লক্ষণ নেই। হিমালয় গলে পানি হয়ে যাবে, তবু যেন তাদের কান্না থামানো যাবে না। কি করব ঠিক এই মুহূর্তে কিছুই মাথায় আসছে না। আম্মুকে কিছু বলতে যাব ঠিক তখনই আব্বু এসে হাজির। আব্বুকে দেখেই গলার পানি শুকিয়ে গেল। এই কাজ সেরেছে। যদি আব্বু জানতে পারে, না জেনে আবার কপালে কি আছে। আব্বুকে দেখে ভয় ঈশিতার পিছনে দাঁড়ালেও ঈশিতা সরে যায়। ঈশিতা সরে যেতে আব্বু বলে উঠল, এখন এই মেয়ের পেছনে কেন লুকাস? যখন আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলছিস তখন মনে ছিল না? আব্বু তুমিও? আব্বুকে কিছু বলার আগে আব্বু বলে উঠল, চুপ কর বেয়াদব, আর একটাও কথা বলবি না। যা করার তো করে ফেলেছিস, আমাদের মান সম্মানের দিকে একবারও তাকালি না। আব্বুর ধমক শুনে চুপ হয়ে গেলাম। আব্বু যে অনেক রেগে আছে তাই কোনো কথা বলা যাবে না। ইচ্ছে হচ্ছে ঈশিতা, ডাইনি আর রিতাকে থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিতে। তাদের জন্য এত কিছু আমার কথাই শুনতে চাচ্ছে না। সব থেকে বেশি রাগ হচ্ছে ঈশিতার প্রতি। কত বড় হারামি যে নিজেই এত কিছু করে এখন আমাকে খলনায়ক করে নিজে সবার কাছে নায়ক বনে গেল। ও না না, নায়িকা হবে। নিজের মনে মনে কথাগুলো বলছি তখনই আব্বু বলে উঠল, এই জন্য ঈশিতাকে বিয়ে করতে চাসনি। ভাগ্যিস মেয়েটা লোক জানার আগেই আমাদের বলে দিয়েছে, নয়তো মান সম্মান সব ডুলে মিশে যেত। একবারও জানানোর কথা ভাবলি না? এতটাই পর ছিলাম। আব্বুর কথা শুনে থ হয়ে গেলাম। বলে কি? সত্যি কাহিনীটা তো কাউকেই বলতে পারছি না, কেউ শুনতে চাচ্ছে না। সব দোষ আমার। আর ওই দিকে রিতা হারামিটাও চুপ করে আছে। মনে মনে নিজের আপদ গুনে যাচ্ছি। না জানি আর কত কিছু শুনতে হবে। কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম জানি না। এমন হবে জানলে কে করতে যেত এত অভিনয়। আর ঈশিতাও যে কম নয় সেটা বেশ বুঝতে পারলাম। রিতাকে ভয় দেখে যা ইচ্ছে করছে শেষ দেখে নিব। আম্মু তখন কান্না কান্না কণ্ঠে বলল, এখন কি হবে? আম্মুর কণ্ঠ শুনে আব্বু ধমক দিয়ে বলল, তোমার ন্যাকামি কান্না বন্ধ করো তো। তোমার ছেলেকে জিজ্ঞেস করে এখন কি করবে। আব্বুর কথা শুনেই মনে কিছুটা সাহস পেলাম। এই তো এখন মোক্ষম সময়, এখনই যা করার করতে হবে। আমাকে এত জ্বালিয়ে নিজেরা খুব হাসি তামাশা করো, এখন দেখো তোমাদের কি হাল করি। মনে মনে কতগুলো বলছি তখনই আব্বু রাগী কণ্ঠে জানতে চাইল, কি মনে মনে বিড়বিড় করছিস? কি বলেছি কানে যায় না? আব্বু আমি রিতাকে বউ করে ঘরে আনতে চাই। আমার কথা শুনে যেন রিতার পায়ের মাটি সরে গেল। আর চোখে রিতা আর ঈশিতার দিকে তাকিয়ে দেখি ঈশিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। চোখে মুখে কেমন বিস্ময়, এমন কথা বলবো ভাবতেই পারিনি। আমার কথা শুনে সব থেকে বেশি চমকে ওঠে রিতার। চোখগুলো বড় বড় করে তাকায় আমার দিকে। এমন কিছু বলে ফেলবো ধারণার বাইরে ছিল, যেন ভয় আর কান্না পেয়ে বসল। রিতার দিকে তাকিয়ে থাকতেই আব্বু আমাকে হেলফেয়ার বলল, রিতার আব্বুর সাথে কথা বলি, দেখি বিয়েটা পারিবারিকভাবে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলে। আম্মুর দিকে ফিরে বলল, তুমি রিতাকে তোমার ঘরে নিয়ে যাও। ঈশিতা, মামনি আমাদের ক্ষমা করে দেও। আর এই বাদরটা যে বাসার বাইরে যেতে না পারে। আব্বুর কথা শুনে ঈশিতা বলে উঠল, না আঙ্কেল, এইসব কি বলছেন? যা ভাগ্যে ছিল না তা কি পাবো? আমার দিকে আর চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। ঈশিতার চোখের দিকে তাকিয়ে দেখি চোখের পানিগুলো জলজল করছে।
আমার দিকে আর চোখে তাকিয়ে রিতাকে ঈশিতা বলল, তোমরা সুখী হও আর তোমাদের বিয়েতে দাওয়াত দিতে ভুলে যেও না। আমি নিজের হাতে সাজিয়ে দিতে চাই। ঈশিতা কান্না অনেক কষ্টে দমিয়ে রাখলেও বুঝতে অসুবিধা হয়নি। রিতাও চুপ হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল ভাবতেই পারে। আব্বু তখন আম্মুকে ধমক দিয়ে বলল, এখন আর দাঁড়িয়েছো কেন? আব্বুর ধমক শুনে আম্মু রিতাকে আর ঈশিতাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আব্বু রেগে রুম থেকে বের হয়ে গেল, তবে রুবি যায়নি। সবাই চলে যেতেই এতক্ষণে রুবি বলে উঠল, ভাইয়া এমন একটা কাজ করলি আমাকে একবার জানানোর ইচ্ছে হলো না? আমাকে তো একবার বলতে পারতি। রুবি আমাকে রুবি কথাগুলো বলে চলে যেতে চাইলে পিছন থেকে ডাক দিলাম। রুবিকে ডাক দিয়ে নিজেই কান্নায় ভেঙে পড়লাম। কি হতে কি হয়ে গেল আমি নিজেও জানি না। আব্বু আর চাচ্চু যে মানুষ নির্ঘাত বিয়েটা দিয়ে দিবে, একটু মজা করতে গিয়ে সব শেষ করে ফেলেছি। রিতার জীবনটাও নষ্ট হয়ে যাবে। কান্নায় চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার কান্না দেখে রুবি অবাক হয়ে যায়। অবাক হয়ে আমার কাছে জানতে চাইলো, কি হয়েছে? তুই এমন ভাবে কান্না শুরু করলি কেন? রবির কথা শুনে কান্না থামি একে একে সব কথা খুলে বললাম। আমার কথা শুনে চমকে উঠে বলল, রবির কোনো কথার উত্তর দিতে পারে। রবিও চুপচাপ রুম দেখে বের হয়ে যায়। একদিন পরেই বিয়ে ঠিক হয়ে যায় রিতার সাথে, তবে রুম থেকে একটু বের হয়নি। কারোর সাথে কথা হয়নি, রিতা বা ঈশিতার সাথেও না। রবি যখন খুশি হয়ে বিয়ের খবর জানালো, তখন সবকিছুই অন্ধকার দেখতে শুরু করে। মাথায় অনেক কিছু ঘুরতে থাকে, কখনো বাসা থেকে পালিয়ে যাওয়া কিংবা সবাইকে সত্যিটা বলে দেওয়া, তবে কোনো কিছুই হয়ে ওঠেনি। সময় দেখতে দেখতে কিভাবে চলে যায়। আমার বিয়ের সময় চলে আসে অনিচ্ছা সত্ত্বেও। বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে হলো। যখন কাজী সাহেব বিয়ে পড়ালেন, তখন কিছুই শুনতে পাইনি। মাথায় হাজারো দুশ্চিন্তা, শুধু মাথা নাড়িয়ে গেলাম। খুব ভালোভাবে বিয়েটা হয়ে গেল। একে একে সব চলে গেলে রবি আমাকে আমার রুমে পৌঁছে দিতে এগিয়ে এলো। সাথে আমার একমাত্র বন্ধুও আছে। রুমের দিকে পা চলছে না, কিভাবে যাব? যেখানে বউ সেজে অন্য কারো বসে থাকার কথা ছিল, এখন সেখানে অন্যজন, যাকে কোনোদিনও অন্য চোখে দেখিনি। রবি দরজা দিয়ে পাঠিয়ে আমাকে বলল, যা, তুই অনেক ভাগ্যবান। তোর ভালোবাসা তোর কাছেই রইল। আবার বউ পেয়ে ভুলে যাস না, ট্রিট পাওনা রইল। রবির কথা শুনে মলিন মুখে হাসি দিতে চেষ্টা করলাম। রবিকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে ধরু ধরু বুকে এগিয়ে গেলাম রিতার দিকে। কি বলবো ভেবেই পাচ্ছি না, আর কোন মুখেই বা বলবো। অনেক সাহস নিয়ে তারপর বললাম, দেখো রিতা, এত কিছু হয়ে যাবে জানতাম না। কখনোই ভেবেনি আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল, তোর ভালোবাসা হারিয়ে গেল। সবকিছুর জন্যই আমি দায়ী। পারলে আমাকে ক্ষমা করে দিস। আর তুই যদি চাস তাহলে তোর ভালোবাসার মানুষের সাথে কথা বলে আমি সব ব্যবস্থা করব। একদমই কথাগুলো বলতেই রিতা মাথার ঘুমটা ফেলে দিয়ে রেগে তাকালো। মাথার ঘুমটা ফেলে দিতেই ভূত দেখার মতো চমকে উঠি। মনের অজান্তে অস্ফুটে বলে উঠি, তুমি? আমার কথা শুনে ঈশিতা হুঙ্কার ছেড়ে একদম কাছে এসে পাঞ্জাবের কলার ধরে। ঈশিতার শ্বাসটুকু বুঝতে পারছি। রেগে গিয়েই বলল, আমি না তো কে থাকবে? বিয়ে করার সময় কান কই ছিল যে মেয়ের নামটাও শুনতে পাসনি? না জেনে বিয়ে করতে পাগল হয়ে গেলি? কি ভেবেছিস তোকে এত সহজে ছেড়ে দেব? ঈশিতার রাগী চোখ দেখে ভয়ে ভয়ে বললাম, না মানে? আর না মানে করতে হবে না, তোর জন্যই এত কিছু হয়েছে। ফের যদি কখনো এমন করেছিস তো তোর হাত পা ভেঙে দিব। ঈশিতা চোখগুলো বলেই কান্না শুরু করে দিল। ঈশিতা কান্না দেখে চুপ হয়ে গেলাম। কি করব কিছু বুঝতে পারছি না। ঈশিতা কান্না থামিয়ে নিজে নিজেই একে একে সব বলতে লাগলো। বিয়ে যখন ঠিক তখনই রবি আব্বুর কাছে সব কথা খুলে বলে। আব্বু সব শুনে রেগে আগুন হয়ে যান, তবে রবির জন্য কিছু বলতে পারেনি। হাজার হোক আদরের মেয়ে বলে কথা। তখন রবি আর আব্বু মিলে বাকি কাজ সম্পূর্ণ করে। মানে আমার সাথে ঈশিতার বিয়ে আর রিতার সাথে তার ভালোবাসার মানুষটির বিয়ে। যদিও এখন আমার বিয়েটা হয়েছে, রিতারটা পরে হবে। আব্বু যে ভালোবাসেই আম্মুকে বিয়ে করেছে, তাই ভালোবাসার মূল্যটা ঠিক বুঝেন। ঈশিতার মুখে সব কথা শুনেই হেসে বলে উঠলাম, যাক, রবির জন্য সব ঠিকঠাক হলো, নয়তো কি? বিয়ে করার সময় হুঁশ ছিল না কাকে বিয়ে করিস? ঈশিতা রেগে গিয়ে জানতে চাইলে কয়েক পা পিছিয়ে গিয়ে বললাম, থাকবে কি করে? সে টেনশনে ফেলেছিলেন। ভাগ্যিস পালিয়ে যায়নি, নয়তো এই বিয়েটা হতো না। কি?
ঈশিতা কিছুটা রাগ আর অবাক চোখে জানতে চাইলে কথা বাড়াতে চাইলাম না, নয়তো যে মেয়ে বাবা, আরে বাবা, না জানি অবাক কি করে বসে। তাই বিছানার দিকে যেতে যেতে বললাম, কিছু না, ঘুম পাচ্ছে, আমি ঘুমবো। আমার কথা শুনে ঈশিতা বলে উঠল, ঘুম পাচ্ছে তো উপরে কি, নিচে বালিশ নিয়ে ঘুমান। আমি উপরে ঘুমাবো আর আপনি আজ থেকে নিচে ঘুমাবেন। খবরদার, যদি কখনো কাছে আসার চেষ্টা করেছেন তো হাত ভেঙে ফেলবো। কথাগুলো বলে একটা বালিশ নিচে ছুঁড়ে ফেলে দিল। ঈশিতার দিকে অবাক হয়ে জানতে চাইলাম, মানে কি? ঈশিতা তখন অগ্নি চোখে তাকিয়ে বলল, কি ভেবেছিস আমি তোকে এইসব বলে দূরে সরিয়ে দিব? ভুলেও এমন চিন্তা ভাবনা মাথায় আনবি না। মানে? আর তুই তুই করে কেন বলছেন? ঈশিতার কথা শুনে অবাক আর কিছুটা ভয় নিয়ে জানতে চাইলাম, বলছে কি মেয়েটার? পাগল হয়ে গেল নাকি? আবার কখন কি করে বসে ঠিক নেই। আমার কথা শুনে ঈশিতা আমার দিকে তেড়ে আসলো। ঈশিতার চোখের চাকুনি আর আমার দিকে এগিয়ে আসে দেখে পিছিয়ে গেলেও শেষ রক্ষে হয়নি। ঈশিতা প্রথমবার পাঞ্জাবের কলার ছেড়ে দিলেও ফের দ্বিতীয়বার এসে ধরে ফেলে। শুধু ধরে ফেললেও ভুল হবে, একদম কাছাকাছি এসে চোখে চোখ রেখে বলল, নেকা যেন কিছুই বলছে না। বিয়ে করেছি বরের কাছ থেকে দূরে থাকার জন্য নয়, আমার সবটুকু অধিকার নিয়েই থাকবো। শালা, আমার বরকে একটু বাজিয়ে দেখতে গেলাম আর সে কিনা আমার সাথে এই গেম খেলে দিল। কি? আর কি না, একটু বাজিয়ে দেখতে চেয়েছিলাম। আর আপনি যে তো সুন্দর অভিনয় করেন জানা ছিল না, প্রথমে ভয় পেয়ে গেলাম। ঈশিতার কথা শুনে হাসতে শুরু করে দিলাম। এই রাগী মেয়েটিও তাহলে ভয় পায়? আমার হাসি দেখেই বলল, দাঁত বের করে হাসবি না, পরের বার যদি এমন ভয় দেখাস খুন করে ফেলবো। ঈশিতার কথা শুনে হাসি বন্ধ হয়ে গেল। কথা বাড়িয়ে লাভ নেই, চুপ থাকাই ভালো। এতদিনের টেনশনে ঘুম হয়নি, আজ বড্ড বেশি ঘুম পাচ্ছে। তাই কথা এড়িয়ে জন্য বললাম, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কথাগুলো বলেই কোলবালিশ আর কাঁথা নিয়ে সোফায় ঘুমোতে চলে গেলাম। এরকম পেটনির সাথে এখন ঝগড়ার ইচ্ছে নেই, আর ঝগড়া করার ইচ্ছেটাই আসবে কোথা থেকে? ঈশিতা যে রাগী মেয়ে, আবার কি না করে বসে। শেষে বিয়ের প্রথম রাতেই মধুর রাত হয়ে যাবে বিয়ের রাত। ঈশিতার কাছ থেকে সরে গিয়ে কোলবালিশ নিয়ে সোফায় আসতেই ফের হুঙ্কার দিয়ে ঈশিতা বলল, কোলবালিশ নিয়ে কোথায় যাচ্ছিস? তোরে না বলছি আমার সাথে ঘুমাতে? আর আজ থেকে কোনো কোলবালিশ থাকবে না, মাত্র একটা বালিশ থাকবে। একটা বালিশ থাকবে মানে? আমি কোথায় ঘুমাবো? তুই বালিশে ঘুমাবি আর আমি তোর বুকের মাঝে মাথা রেখে প্রতিদিন ঘুমাবো। এখন বুঝেছিস? আমি পারবো না এমনভাবে ঘুমোতে। আমার কথা শুনে হাতের কাছে থাকা কলমদানি হাতের কাছে নিয়ে বলল, পারবি না মানে কি? ঈশিতাকে দেখেই ভয়ে ভয়ে বললাম, না, পারবো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এখন যাও বাবু, আমি ফ্রেশ হয়ে আসছি। ঈশিতা কথাগুলো বলেই ফ্রেশ হতে চলে গেল। সেই কখন থেকেই বিয়ের সাজে বসেছিল। ঈশিতার কথা শুনে মাথা ঘুরতে শুরু করলো। কেমন মেয়ে বিয়ে করলাম রে! এখন এই দৃশ্য আরো তো বাকি জীবন পড়েই আছে। বন্ধুদের মুখে শুনছি বিয়ের প্রথম রাত নাকি মধুর হয়, আর আমার তো দেখি পুরাই উল্টো। ঈশিতার সাথে কথা না বাড়িয়ে বাধ্য ছেলের মতো উপরে এসে ঘুমালাম। যদিও কোলবালিশ নিয়ে ঘুমানোর ইচ্ছে ছিল, তবে ঈশিতার জন্য সেটা বাদ দিতে হলো। আমার আবার কোলবালিশ ছাড়া ঘুম আসে না। বিছানায় একপাশে শুয়ে কতগুলো ভাবছি, তখন বুঝতে পারি ঈশিতা বিছানায় আসলো। ইচ্ছে থাকলে অনিচ্ছায় অন্যদিকে ফিরে শুয়ে রইলাম। কি জানি যদি আবার। হঠাৎ করে ঈশিতা জড়িয়ে ধরে বলল, এই যে মিস্টার, কি ভাবছেন? ঈশিতা জড়িয়ে ধরা দেখে চমকে উঠি। তাড়াতাড়ি নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করলে ঈশিতা যেন আরো জাপটে ধরলো। হ্যাঁ, কি করছেন? ছাড়েন আমাকে, আপনার লজ্জা করে না? আমার কথা শুনে ঈশিতা হেসে উঠে বলল, বারে, আমার বরকে জড়িয়ে ধরবো আর এতে লজ্জার কি আছে? তাই বলে কি? তারাও দেখাচ্ছি। ঈশিতা কথাগুলো বলে ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল। তারপর, না থাক, এত কিছু জানার দরকার নেই। এই যে ওঠেন, আজান হচ্ছে, নামাজ পড়তে হবে। ঈশিতার ঘুম থেকে ডাক শুনেই ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি ঈশিতা ফ্রেশ হয়ে একদম অপসরীর মতো সেজে সামনে দাঁড়িয়ে আছে। যদিও এই মুহূর্তে কোনো অপসরী দেখার ইচ্ছে নেই, কেননা অনেক ঘুম পাচ্ছে, আমি আবার একটু ঘুম পাগল। এই জন্য কত কি হয়েছে। ঈশিতাকে এক নজর দেখেই পাশে ফিরে শুয়ে পড়লাম। বললাম,
বিরক্ত করুন তো, একটু ঘুমাবো। ঘুমাবেন মানে? নামাজ কে পড়বে? পরে পরে নিব। কি এখন মানে এখন, নয়তো মাথায় পানি ঢেলে দিব। ঈশিতার কথা শুনেই লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ি। চোখ বড় করে ঈশিতার দিকে তাকিয়ে বললাম, কি মেরে বাবা, এমন কথা তো জীবনেও শুনিনি। কি শোনেননি? আমি তো আপনার মতো মানুষ জীবনেও দেখিনি যে এত সুন্দর ঘুমাতে পারে, সামনে সুন্দরী বউ দেখেও। সুন্দরী না একটা পেট। কি বললি? না কিছু না, নামাজ পড়বো সেটা বললাম। আমার স্বাদের ঘুম হারিয়ে গেল। আগে জানলে এমন বিয়ে জীবনেও করতাম। সারা জীবন অবিবাহিতের কাতারে নাম লিখিয়ে রাখতাম। অনিচ্ছা সত্ত্বেও বাধ্য ছেলের মতো উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম। কথা বাড়িয়ে লাভ নেই, আর যদি পেতনিটাও বলে ফেলে তাহলেই হয়েছে। নামাজ পড়ে আবার ঘুমোতে চলে গেলাম। যদি আবার নিজের ইচ্ছেতে ঈশিতা কাছে টেনে নিলাম। ঈশিতা বুকের মাঝে আগলে ঝাঁপিয়ে পড়ে। ঈশিতাকে বুকের মাঝে আগলে নিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানা নেই। হঠাৎ করেই ঈশিতার ডাকে ঘুম ভাঙে। সকালে নাস্তা খাওয়ার জন্য যেতে বলল। ঈশিতাকে দেখে কাছে নিতে চাইলে সেটা বুঝতে পেরেই বুকের মাঝে আলতো কিল দিয়ে পালিয়ে গেল। পিছন থেকে ধরতে গিয়েও ধরতে পারিনি। এখন তো পালিয়ে গেলে পরের দিন প্রতিশোধটা নিব। ঈশিতাকে কথাগুলো বলতেই দরজা আড়ালে থেকে মুখ ভেঙচি কেটে চলে গেল। সবার সাথে নাস্তা খেতে বসলেও ঈশিতা উল্টো দিকে বসলো। সবাই একসাথে, তাই ইচ্ছে থাকলেও ঈশিতার পাশে গিয়ে বসতে পারেনি। ঈশিতার দিকে তাকালেই মুখ ভেঙচি কেটে দেয়। সবার চোখের আড়ালে খাওয়া রেখে ভাবছি ঈশিতাকে কিভাবে টাচ করা যায়। হঠাৎ করে আম্মু ধমক দিয়ে বলে উঠল, খাওয়া রেখে কি ভাবছিস? কি বলি কথা কানে যায় না? আব্বুর ধমক শুনে সাথে সাথে বলে উঠি, কি হ্যাঁ, এতক্ষণ ধরে কি বলছি? না মানে কিছু বুঝিনি। বুঝবা কি করে এখন? আব্বু আর কিছু বলার আগে আম্মু থামিয়ে দিয়ে বলল, এত বিলাইয়ের মতন ঘুরঘুর করছিস কেন? যা। চুপ করো তো, তখন শুনতে পাইনি, এখন আবার বদলি হয়। আম্মুর কথা শুনে আব্বু কিছুটা শান্ত হলো। মাঝে মাঝে আম্মুর কথা শুনে একদম শান্ত ছেলে হয়ে যায়, যেন কিছুই বুঝে না। তখন সেটা দেখে অনেক হাসি পায়। অনেক কষ্টে হাসি থামিয়ে রাখি। আব্বু নরম গলায় বলল, সবাই মিলে একসাথে ঘুরতে যাবো, তোমার কোনো আপত্তি আছে? আব্বুরে কথা শুনলেই ঈশিতার দিকে আর চোখে একবার তাকালাম, দেখি খাওয়ার দিকে মনোযোগ দিতে বৃথা চেষ্টা করছে। তখনই আব্বুকে বলে উঠি, না না আমার কোনো আপত্তি নেই, কবে যাবেন? পরশু যাব, আজকালকার মাঝেই সব ঠিকঠাক করে ফেলবো। জি আব্বু, আপনি যা বলেন। চুপচাপ খাওয়া শেষ করে ঈশিতাকে ডাকলেও সমস্যা নেই। কাজের অজুহাত দেখিয়ে থেকে যায়। ঈশিতা প্রতি অনেক রাগ হলেও আম্মু থাকায় চুপচাপ রুমে চলে যাচ্ছে। ভালো না থাকায় ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে টিভি দেখতে শুরু করুন। তখনই রীতা এসে হাজির। রীতাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠি। সেই থেকে রুমের ভিতর আবদ্ধ হয়েছিলাম। তারপর থেকে রীতার সাথে দেখা নেই। হবে কি করে? আমি যে আজই রুম থেকে বের হলাম। রীতাকে দেখেই বললাম, কিরে তুই কোথায় ছিলি, দেখিনি যে? আমার কথা শুনে রীতা মুখ ভেঙচি কেটে বলল, দেখবি কি করে? এখন তো সুন্দরী ভাবি পেয়েছিস, আমার মধ্যের বোনকে কি এখন চোখে দেখবি? দেখ বাজে বকবি না। যা কিছু হয়েছে সব তোর আর ঈশিতার জন্য। তো বিয়ের সময় কোথায় লুকিয়েছিলি? কোথায় না, তুই তো চোখ বুঝে ছিলি, দেখবি কি করে? বয়রা ছিলি নাকি যে কানেও নামটাও শুনিসনি? আরে রীতা আপু যে, কখন আসলি? আমাদের কথার মাঝেই হঠাৎ রুবি এসে হাজির। রুবি এসেই আমার পাশে বসে কথা বলতে শুরু করলো। তারা দুজনে বেশ কিছুক্ষণ কথা বলেই রুবি আমার দিকে ফিরে বলল, ভাইয়া 500 টাকা দে তো। রুবির কথা শুনে চমকে উঠে বলি, 500 টাকা? কিসের টাকা? কেন দিব? আমার কথা শুনে রুবি বলল, আমার যে ট্রিট পাওনা ছিল তার থেকে কিছু দে। ট্রিট? আর আমি কেন টাকা দিব? দেখ ভাইয়া, তোর জন্য এত কিছু করলাম আর তুই এখন জানতে যাচ্ছিস? রবির কথা শুনেই বললাম, কি করছিস? ঈশিতাকে পাইয়ে দিলাম, সেটা ভুলে গেছিস?
তুই পাইয়ে দিলি কই? আর না পেলে ভালো হতো, যা কোনো টাকা নেই। আমার কথা শুনে রুবি রেগে গিয়ে বলল, টাকা নেই মানে? খুব খারাপ হবে বলে দিলাম। যা কি করবি করিস। তখন ঈশিতা এসে হাজির। রিতাকে দেখি বলল, রিতা, তোমার এখন বুঝি সময় হলো? আর রুবি কি নিয়ে তোমরা দুই ভাই বোন তর্ক করছো? ভাবি, ভাইয়া নাকি আবার রীতা আপুকে বিয়ে করতে চায়। তোমাকে রেখে দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে। এটা নাকি ভাইয়ার অনেক দিনের স্বপ্ন। রুবির কথা শুনে থ হয়ে গেলাম। বলে কি মেয়েটা? আমাকে কোন বিপদে যে ফেলার ধান্দায় আছে? 500 টাকার জন্য এত বড় মিথ্যে কথা? ঈশিতার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে ঢোক গিলে বললাম, ঈশিতা তুমি বিশ্ব। চুপ কর, তোরে বেশ ভালো করে জানি তোর আবার বিয়ে করার ইচ্ছে না। রুমে চল, তোর দ্বিতীয়বার বিয়ে করার শখ মেটাবো। ঈশিতা রুবি ডাহা মিথ্যে বলছে। ওই মিথ্যা বলেছে নাকি তুই বলছিস? রুমে চল। ঈশিতা কথাগুলো বলেই হাত ধরে রুমের দিকে টানতে টানতে নিয়ে যেতে থাকলো। ঈশিতার দিকে অসহায়ভাবে তাকালেও ঈশিতার কোনো মায়া দয়ার লক্ষণ নেই। ঈশিতা কথাগুলো বলেই হাত ধরে রুমের দিকে টানতে টানতে নিয়ে যেতে থাকলো। ঈশিতার দিকে অসহায়ভাবে তাকালেও ঈশিতার কোনো মায়া দয়ার লক্ষণ নেই। কে যে বলছি এমন দজ্জাল মায়ারে বিয়ে করার জন্য, না জানি কপালে আজ কি আছে। রুবি আর রিতার দিকে একবার রেগে তাকালাম। দুজনেই দেখি মিটমিট হাসছে। একবার পেয়ে নেই, তোদের মজা দেখাবো। এমন বরের কাছে বিয়ে দিব না, 3 বেলা নিয়ম করে পেটাবে। দরকার হয় জামাইকে নিজে শিখিয়ে দিব। এমন বজ্জাত মেয়েদেরকে যদি না পিটায় তাহলে কপালে শান্তি থাকবে না। ঈশিতা সেই দরজার লক করে দিল। শাড়ির আঁচল কোমরে গুছে আমার দিকে তীক্ষ্ণভাবে রেগে তাকিয়ে রইল। ঈশিতার চাকরি দেখে ভয়ে ভয়ে বললাম, শোনা বউ, তুমি বিশ্বাস করো এমন কোনো কথা বলেনি, সব মিথ্যে কথা। রুবি এসব মিথ্যে বলেছে। হঠাৎ করে ঈশিতা হুঙ্কার দিয়ে বলে উঠল, রুবি মিথ্যা বলেছে নাকি তুই বলছিস? আবার ইচ্ছে হলে বিয়ে করাবো, তবে আমার অধিকারটুকু একটুও ছাড় দিব না। বিয়ে করেছি, করায় গন্ডায় আমার অধিকার চাই। ঈশিতার কথার অর্থ কিছুই বুঝতে পারছি না। কি বলছে এসব? সব কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। ঈশিতার দিকে ভয় তাকিয়ে রইলাম। হঠাৎ করে অভিমানী কণ্ঠে অন্যদিকে ফিরে বলতে লাগলো, কত আশা ছিল আমার বরটা একটু রোমান্টিক হবে। যখন রান্না করব জড়িয়ে ধরবে, দুষ্টুমি করবে, আদর করবে, খাইয়ে দিবে, আবার আড়ালেই কাছে টেনে নিবে। আর এত কিছু দেখছি, আর এত দেখছি পুরাই উল্টা। এ কেমন বর জুটলো? তুই বুঝবি না, শিখাতে হবে। ঈশিতা কথাগুলো বলে কিছু বুঝার আগেই বুকের উপর ঝাঁপিয়ে পড়লো। ঈশিতাকে সরাতে চেষ্টা করেও আবার কি মনে করে কাছে টেনে নিলাম। ঈশিতার ঠোঁটের উষ্ণতার অনুভবে নিজেকে হারিয়ে গেলাম। একে অপরের উষ্ণতাগুলো অনুভব করছি। ঠিক তখনই বাহিরে আম্মুর কণ্ঠ শোনা গেল। ঈশিতাকে হচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে মার্কেটে যাওয়ার জন্য। বাহিরে আম্মুর কণ্ঠ শোনা গেল, ঈশিতাকে ডাকছে তাড়াতাড়ি রেডি হয়ে মার্কেটে যাওয়ার জন্য। এক ঝটকে ঈশিতা সরে গেল আম্মুর কণ্ঠ শুনে। ঈশিতার কাছে যেতে চাইলে বুকের উপর হালকা কিল দিয়ে পালিয়ে গেল। সারাদিনের মাঝে ঈশিতাও কাছে আসেনি। কাছে যেতে চাইলে আম্মুর পিছু পিছু আর মিটিমিটি হাসে। একবার পেয়ে নেই, এর মাঝেই সব ঠিক করে ফেললো আব্বু। পরের দিন রাতে আমাদের রওনা দিতে হবে। ঈশিতা আম্মুকে রান্নার কাজে সাহায্য করছে। বেশ কয়েকবার গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসি। আম্মুর কথা শুনে ঈশিতার দিকে তাকালাম। কি দরকার ছিল রান্নাঘরে আসার? আম্মু তো বারণ করেছিল নতুন বউ রান্না করতে হবে না। অবশ্য ফিরে আসার ইচ্ছে ছিল না, তবে ঈশিতার রাগী চোখ আর আম্মুর ধমক শুনে মন খারাপ করে ফিরে আসি। সেটা দেখে ঈশিতা হেসেই শেষ। রাতের খাবার খেয়ে রুমে এসে চুপচাপ টিভি দেখছি। ঈশিতা আম্মুর কাছে হেল্প করে এসে আমার পাশে বসলো। ঈশিতাকে দেখেও না দেখে ভান করে টিভির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে ঈশিতা বুকের মাঝে মাথা দিয়ে বলল, ওরে আমার জানো, রাগ করেছে বুঝি। কথা বলতে না চাইলেও জোর করে জড়িয়ে ধরে। হুট করে গাল কিস দিয়ে বসে। হঠাৎ জোর করে টিভি রিমোট নিয়ে বলল, এইসব খেলা দেখে কি শিখছো? রোমান্টিক কিছু দেখতে পারো না? তাহলে তো রোমান্টিক হতে পারো। কথাগুলো বলে সেই বিখ্যাত জলসার টিভির সিরিয়ালে নিয়ে গেলেন ইতিহাস। ঈশিতার দিকে চাইতেই, না থাক, এত কিছু বলার দরকার নেই। সারাদিনে ব্যস্ততা শেষে পরের দিন রওনা দিলাম।
আমাদের গাড়ি নষ্ট, বিদায় বাসে যেতে হলো। ঈশিতা জানালার পাশে বসলো। বাতাস এসে ঈশিতার চুলগুলো এলোমেলো করে দিল। বারবার ঈশিতার মুখ ঢেকে যাচ্ছিল। অপূর্ব সুন্দর লাগছে। মাঝে মাঝে চুলগুলো সরিয়ে দিয়ে অপলকভাবে তাকিয়ে রইলাম। এত সুন্দর। ঈশিতার চুলগুলো বারবার মাথার কাছে চলে আসে। ঈশিতা বাহিরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। চাঁদের আলোয় মন মাতানো দৃশ্য। অনেক দুষ্টুমি করেই রাস্তায় কাটল। মাঝরাতে ঈশিতা বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। খুব ভোরবেলায় পৌঁছে গেলাম। সবাই ফ্রেশ হয়ে রেস্ট নিতে চলে গেলেও ঈশিতার পাগলামির জন্য বাধ্য হয়ে রুম থেকে বের হতে হলো। বিশাল সমুদ্র দেখে যেন ছোট্ট শিশু পানি দেখলে যেমন খুশি হয়, তার থেকেও বেশি। নিষেধ সত্ত্বেও পানিতে ভিজলো। শুধু একা নয়, আমাকেও ভিজালো। অনেক হইচই করে কাটলো। 3 দিন থাকার জন্য বাহিরে বের করলে অবুঝ শিশুর মতো বায়না ধরে গোসল করবে, ওখানে যাবে, আর রুমে এসেই শুরু হয় আর এক অত্যাচার। বাবু আমার জ্বর আসবে, একটু জড়িয়ে ধরো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। ঈশিতার রোমান্টিক অত্যাচার জ্বালায় আমার ঘুমের 12টা বেজে গেল। সেই সাথে শান্তি। কে যে বলেছিল শহুরে রোমান্টিক বউ বিয়ে করার জন্য, আর এত রোমান্টিক হতে হয়। একবার ঈশিতাকে বেশ রেগে ধমক দিয়ে বলেছিলাম জ্বর আসছে, তখনই তো বারণ করেছে এত গোসল করতে হবে না। কে শোনে কার কথা? আমার কথা শুনে অভিমান করে কান্না কণ্ঠে বলে উঠল, তুমি আমাকে বকা দিয়েছো? কিছু বলার আগে কান্না শুরু করে দেয়। অনেক কষ্টে সেই কান্না থামালাম। যদি কেউ জানে হানিমুন এসেছি, তারপর বউ কান্না করছে, মান সম্মান কিছু থাকবে না। তার থেকে অত্যাচারগুলো মেনে নেওয়াটাই ভালো। আমারও তো অনেক ভালো লাগে। পরের দিন আবার শুরু হলো। সবার সাথে ঈশিতা গোসল করছে আর আমি ছাতার নিচে বসে আছি। ঈশিতার ছেলে মানুষই দেখছি। তখনই পাশ থেকে একজন বলে উঠল, ভাই হানিমুনে এসেছেন বুঝি? লোকটির কথা শুনে চমকে উঠি। পাশ ফিরে দেখি আমার সমবয়সী হলেও কেমন হতাশার ছাপ। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ ভাই। তখন লোকটি বলল, ভাই জীবনটা তেনা তেনা করে ফেললো। আগে জানলে বিয়ে করতাম না, বউয়ের বাহানায় শেষ হয় না। এই দেখেন এখন গোসল করছে, মাঝরাতে হুট করে বায়না ধরে গান শোনাতে। ভাই আগে জানলে হানিমুন নামক এই কথা মুখেও আনতাম না। লোকটি এক গাধা ফিরিস্তি দিল। অনেক হতাশা মনে হচ্ছে বউয়ের অত্যাচারে। মনে মনে বলতে ইচ্ছে হলো, ভাই আসেন কপাল ঘষা দিই, আপনার দেখেও কম না আমি। তখনই ঈশিতা ডাক দিল গোসল করতে। কিছু না বলেই মুচকি হেসে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখি লোকটিও মলিন মুখে আসলো। বেশ কিছুক্ষণ গোসল করে রুমে চলে আসি। তবে আজকের গোসল বেশি হয়ে যায়, যার দরুন ঠান্ডা লেগে যায়। তখন তো আরও বিপদ। ঈশিতার কি শাসন! কে বলেছিল গোসল করতে? এটা করো না, ওটা করো না, এটা খাও। তখন নিজেকে মনে হলো জেলখানার আসামি। বাসায় ফিরে আসি সবাই মিলে। বাসায় এসে ঈশিতা চলে গেল ফ্রেশ হতে। তখনই রুবি বলে উঠল, ভাইয়া ঈশিতা ভাবি তো অনেক রোমান্টিক, তোর কত খেয়াল রাখে, ভাগ্য গুণে পেয়েছিস। রুবির কথা শুনে বলে উঠলাম, রোমান্টিক না ছাই, আমাকে তেজপাতা করছে ফেলছে। এটা করো না, ওটা করো না। বাবারে বাবা, আগে জানলে শালার বিয়েই করতাম না। কি ভাবি না মেয়ে কথা? আমি এখনই বলছি। এই শোন। তখন ঈশিতা এসে কোথা থেকে হাজির, আমার দিকে রেগে তাকিয়ে বলতে লাগলো, কয়বার ডাক দিলাম, কানে যায়নি? এখনই রুমে এসে। ঈশিতার কথা শুনে ভয়ে ভয়ে তাকালাম। শুনে ফেললো না তো? রুবি দেখি মুচকি হাসছে। ঈশিতার সাথে সাথে রুমে আসতেই দরজা লক করে বলল, ওখানে বসে কিসের কথা হচ্ছিল? রুমে আসার মন থাকে না? না মানে কি? কোন শাড়িটা পরবো চয়েস করো। ঈশিতার কথা শুনে রেহাই পেলাম। যাক, কিছু শুনতে পাইনি। ভয় পাবার কিছু নেই। ঈশিতার দিকে তাকিয়ে মুচকি এসে নীল শাড়ি হাতে নিয়ে বললাম, আমার রোমান্টিক বউকে নিয়ে কথা হচ্ছিল, এই নীল শাড়িতে বেশ ভালো মানাবে। রোমান্টিক না ছাই? হুট করে ঠোঁটে স্পর্শ করলো। যেই ধরতে যাব এক ধাক্কায় সরিয়ে দিল, পালিয়ে গেল। ঈশিতাকে ধরতে গিয়েও ধরতে পারিনি। চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। যাওয়ার সময় তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হতে বলল, আজকে বাইরে খাবো সবাই মিলে। ঈশিতা চলে যেতেই বাধ্য ছেলের মতো রেডি হয়ে গেলাম। বেশ কিছু পর ঈশিতা ফিরে আসলেও ধরা দেয়নি। মুচকি এসে চলে যায়। ঈশিতাকে আজ অপূর্ব সুন্দর লাগছে নীল শাড়িতে। সবাই একসাথে রেডি হয়ে বাহিরে যাওয়ার জন্য নিচে নামতেই রুবি আর রীতা এসে হাজির। রীতা আর রুবিকে দেখে দূরে সরে গেলাম। না জানি হারামি দুইটা আবার কি মতলব করে আছে। মনে হচ্ছে দুইটার বাদরামির শাস্তি। রুবিকে তো আম্মু চোখের আড়াল হতেই দেয়নি। আম্মুকে বলেছিলাম, দেখো আম্মু, অচেনা জায়গায় রুবিকে একা ছেড়ে দিও না, না জানি আবার কোন বিপদ হয়। আমার কথা শুনে রুবিকে এক মুহূর্তের জন্য হাত ছাড়া করে। রুবির আনন্দটাই মাটি হয়ে যায়। সেই থেকে রুবি আমার উপর ক্ষেপে আছে। আর রীতাও
রিতার তো ফোনই জব্দ করে রাখে, সেই সাথে চাচির চোখের আড়াল হতে দেয়নি। রিতার যখন ফোনের দিকে নজর, তখন চাচিকে দেখিয়ে বলেছিলাম এত ফোনের দিকে তাকিয়ে থাকে চোখগুলো নষ্ট হয়ে যাবে, কি আছে এই ফোনে, আর ওকে দেখে রাখবেন, দেশের পরিস্থিতি ভালো না। তারপর বাকিটা ইতিহাস। এক ঝটকায় ফোন কেড়ে নিল, চোখের আড়াল হতে পারেনি। তারা দুজনেই ক্ষেপে আছে আমার ওপর, ওর প্রতিশোধ নিয়ে ছাড়বে। এদের দেখছি আর নিজের বিপদ গুনে যাচ্ছি। না জানি মনে মনে কি ফোন দিয়ে আটছে, আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হলে ঈশিতার কথা ভাবছি, এখন না জানি কোথায় আছে। ঈশিতা থাকলে ধারে কাছে আসার সাহস পাবে না। হুট করে কে যেন এসে হাত ধরে ফেলল। পাশ ফিরে তাকাতেই দেখি ঈশিতা। আমার চোখে চোখ পড়তেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। সবার আড়ালেই জড়িয়ে ধরে কপালে স্পর্শ করে বললাম, আমার শহুরে রোমান্টিক বউ, এমনভাবে বাকিটার সময় পাশে থাকলেই হবে। ঈশিতা লজ্জা কণ্ঠে বলে উঠল, বিয়ে করেছি কি ছেড়ে যাওয়ার জন্য? তখনই রুবি এসে ফিসফিস করে বলল, ভাইয়া কিসের এত রোমান্টিক কথা বলিস? রুবিকে ধমক দিয়ে বললাম, সেটা তোর শুনতে হবে না, আমার শহুরে রোমান্টিক বউ শুনলেই হবে। তুই তোর রাস্তা মা, তাই না বউ? আমাদের কথা শুনে রুবি মুখ ভেঙচি কেটে চলে গেল। হয়তো ভেবেছিল একটা ঝগড়া লাগাবে, তবে সেটা হয়নি। যত ইত্রামি করো, এখন সেটা বোঝা হয়েছে। দুজন দুজনের দিকে তাকে এক অপূর্ব হাসি দিয়ে পথ চলতে শুরু করি। সবার চোখ ফাঁকি দিয়ে আজ শহরটা ঘুরে দেখব। দুজনে রিকশায় পাশাপাশি বসে কিংবা হাতে হাত রেখে পিচ ঢালা পথটা হাঁটব। পাশে যে শহুরে রোমান্টিক বউ, এমন শহুরে রোমান্টিক বউ পাশে থাকলে আর কি চাই।